সকলকে শুভ সকাল। রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, তাই পায়রাদেরকে খাবার দিয়ে তারপর আমি গেলাম নিজে ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে ছিল আপেল, পানি ফল, যেটা হায়দ্রাবাদে একেবারে পাওয়া যায় না, আর গ্রেপ ফ্রুট, যেটা হায়দ্রাবাদ থেকে আনা হয়েছিল। তারপরে গেলাম আমরা বিভিন্ন সতীপীঠের দর্শন করতে। কি বলছি সেটা তোমরা পরে বুঝতে পারবে। আমি বেরিয়েছিলাম আজকে দ্বাদশীর দিনে আমার বন্ধুর সাথে। এর সাথে এর নামও হচ্ছে পায়েল। তো দুই পায়েল মিলে আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম। দ্বাদশীর দিন, তাই বেশিরভাগই প্যান্ডেল খোলা চলছিল। তো প্রথমে আমরা গেলাম পুয়াবাগান সার্বজনীন। এখানে আর্ট গ্যালারিটা দেখে আমরা যখন এন্টার করলাম তখন বুঝতে পারলাম যে এই জায়গাটা আমার দেখা হয়নি, সপ্তমী অষ্টমী এই জায়গাটা দেখা হয়নি। তো লাইটিং ফাইটিং সব খুলে নিয়েছে, এমনিতেও সকালে গিয়েছিলাম, তো হয়তো রাত্রে এলে আরও সুন্দরভাবে দেখা যেত। তো এই যে প্যান্ডেলটা করেছিল তার থিম ছিল সতীপীঠ, অর্থাৎ দক্ষ যুদ্ধের পর যখন বিষ্ণু ভগবান যখন সতীর দেহকে 51টা ভাগে ভাগ করে দিয়েছিল সুদর্শন চক্র দিয়ে, তো দেহের যে যে অংশগুলো যে যে জায়গায় পড়েছিল সেই অংশগুলো এক একটা পীঠ হিসেবে পরিচিত। তো সেই অংশগুলোর কিছু কিছু আছে ভারতে, কিছু কিছু আছে নেপালে, বাংলাদেশে, ইভেন পাকিস্তানেও আছে দুটোর মতো পীঠ। তো চলো এবারে দেখে নেওয়া যাক। এখানে প্রত্যেকটা মূর্তির সাথে নিচে লেখা আছে যে কোথায় হাঁটু পড়েছে, কোথায় নয়ন বা চোখ পড়েছে, কোথায় বাম পা পড়েছে। তো বিভিন্ন ধরনের এরকম ডিটেলসে দেওয়া আছে। আর এই যে 51টা সতীপীঠের কথা বললাম তোমাদের, তার মধ্যে টোটাল 13টা যে সতীপীঠ সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত। তার মধ্যে তোমরা একটা জানো কলকাতাতে আছে, এছাড়া বীরভূমে আছে, বর্ধমানে আছে। তো প্রত্যেকটা মূর্তি তার নিচে লেখা ছিল যে এটা কোথায় অবস্থিত, যেমন দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বীরভূম, বর্ধমান, কোন কোন অংশ মায়ের পড়েছিল, হাঁটু বা পা, সেগুলো সব এখানে ইন ডিটেলসে লেখা আছে। প্রত্যেকটা জায়গা, এটা বুঝতে খুবই সুবিধা হচ্ছিল। এখানে পড়েছিল নাভি, বল ইনফরমেশন না, ভালো লাগছে। সেখানে পড়ে। তো এখানে আমরা ডিসকাস করছিলাম যে হরিয়ানা যে কুরুক্ষেত্র বলে জায়গাটা আছে, যেটাকে ধর্মক্ষেত্রও বলা হয়ে থাকে, সেখানে পড়েছিল সতী মাতার ডান পায়ের গোড়ালি, এবং সেই পীঠটার নাম হচ্ছে সাবিত্রী পীঠ বা ভদ্রকালী পীঠ। তো এগুলো বলতে বলতে আমরা উপরে উঠছিলাম। ওপরেও কিছু দেখার ছিল, কিছু কিছু জিনিস ছিল পীঠ এর অনুযায়ী। তো সেখানে আমরা সেগুলো দেখতে গিয়েছিলাম। তো একটা জিনিস এখানে বলতে পারি, বিভিন্ন যে মূর্তিগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায় পড়েছে, তাদের দেবী মাতার অলংকার বলো বা লুকস বলো, সেগুলো কিন্তু বিভিন্ন স্টেট, বিভিন্ন নর্থ সাউথ হিসেবে কিন্তু আলাদা আলাদাও আছে। তো এই জায়গাটা ওপরে উঠে দেখলাম যে সুন্দরভাবে সাজানো আছে। তার সাথে এখানে একটা ছোট্ট অমরনাথ করা হয়েছে, এটা দেখতে পাচ্ছ। আর এখানে যে শিবের মূর্তিটা দেখতে পাচ্ছ, ও তখনই মহাদেব সতী মাতাকে নিয়ে যখন ছুটছিল, তখনই সুদর্শন চক্র দিয়ে ভগবান বিষ্ণু এটাকে আলাদা আলাদা করে, এবং বিভিন্ন বিভিন্ন দেহের পার্ট বিভিন্ন জায়গায় পড়ে সেগুলো এক একটা পীঠ নামে পরিচিত হয়। তো এটা থিমটা বেশ ভালো লাগলো। আর ব্যাকগ্রাউন্ডে যেগুলো দিয়েছে, চোখ, পেট দেখতে পাচ্ছ, এখানে ঠোঁট, হাত, তো এগুলো বিভিন্ন বিভিন্ন অংশকে বলা হয়েছে যেগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায় পড়েছে। আর প্যান্ডেলটা যেটা বানিয়েছিল খুবই নিখুঁত কাজ যেগুলোকে বলে, বা অনেক কিছু মাথায় রেখে থিমটা বেশ আমার এখানে ভালো লাগলো। ওপর দিকেও দেখো শিবলিঙ্গ আছে বিভিন্ন ধরনের, বিভিন্ন জায়গায় যেসব প্যান্ডেলগুলো হয়, যেমন এই সাউথের দিকে যে মূর্তিগুলো হয় বা সাউথের দিকে যে ধরো মন্দিরগুলো হয়, সেগুলোর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মন্দিরগুলো অবভিয়াসলি আলাদা দেখতে হয়। তো সেগুলোকে মাথায় রেখে সেগুলোও তৈরি করা হয়েছে ওপর দিকে, যদি তোমরা লক্ষ্য করে দেখো। এবার এখান থেকে বেরিয়ে গেলাম আমরা একটা অন্য প্যান্ডেলে। সেই প্যান্ডেলটা হচ্ছে এটা হচ্ছে শুনুক পাহাড়ির প্যান্ডেল। বাঁকুড়ায় শুনুক পাহাড়ি বলে একটা ছোট্ট জায়গা আছে, সেখানে একটা ফেমাস পার্কও ছিল, আমার মনে আছে, স্কুল থেকে পিকনিকে নিয়ে এসেছিলো। তো এটার থিম হচ্ছে, এটা শুনুক পাহাড়ি স্কুলের পাশেই অবস্থিত। এটার থিম হচ্ছে ধরো বিভিন্ন পাখি, সবুজ বন। এবার দেখো এখানে ছোট ছোট 3টে পাখি করা হয়েছে, যেগুলো ডিমের ওপর বসে আছে।
দেখতে খুবই কিউট ছিল ওরকম একটা সত্যিপীঠ দেখে আসার পর। এখানে অনেকগুলো তারা প্রাইজও পেয়েছে এই শুনুক পাহাড়ির যে মণ্ডপটা করেছে। এখানে সুন্দর একটা কেজের ভেতরে পাখির রাজকন্যা বা এরকম কিছু বন্দি ছিল। তো পুরোটাই ফরেস্ট কাইন্ড অফ থিম লাগলো আমার, পুরোটাই পাখিকে ভিত্তি করে জিনিসটা তৈরি করা হয়েছে। আর সব কিছুই ফোম পেপারসগুলো হয় না, সেই ফোম পেপারসগুলো দিয়ে এগুলো তৈরি হয়েছিল। আর মানে খুবই আর্টিস্টিক কাইন্ড অফ, যেহেতু বেঙ্গলে তোমরা দুর্গাপুজোয় এলে দেখতেই পাবে যে বিভিন্ন বিভিন্ন জিনিস খুবই আর্টিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে। তেমনি এইটা পুরোটাই ফোম দিয়ে, ফোম যে পেপারগুলো হয় সেটা দিয়ে পুরোটা বানানো হয়েছিল। ভেতরেও খুবই সুন্দর ওপরটা, আর দুদিকে দুটো কেজ ছিল। মায়ের মূর্তি যেরকম হয় সাবেগি টাইপস সেরকমই ছিল। এবং যেহেতু প্রচণ্ড পরিমাণে ফাঁকা ছিল, যেহেতু দ্বাদশীর দিনে কেউই মানে সবাই রেস্ট করছে বাড়িতে, আর আমরা তবুও ঘুরতে বেরিয়েছি, এখানে পাখি টাখি ভেঙে পুরো একাকার হয়ে গেছে। তো সেটাই পায়েল দেখাচ্ছিল যে এখানে পাখি ভেঙে গেছে, পাখিরাও টায়ার্ড হয়ে গেছে, তবু আমরা টায়ার্ড হইনি, আমরাও দ্বাদশীর দিনেও বেরিয়েছি দেখতে। তো যাক, আমরা অনেক দিন পর বেরোলাম আর মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গিয়েছিল, কারণ অনেক দিন বন্ধুদের সাথে বেরোনো হয়নি, স্কুটিতেই গিয়েছিলাম। আর সবচেয়ে ভালো জিনিস যেটা ছিল সেটা হচ্ছে মেঘলা ছিল, না বৃষ্টি পড়ছিল না বেশি রোদ ছিল। তো এটা হয় না, ঘুরেও মজা আসে। আর আকাশে যেরকম পেঁজা তুলার মতো মেঘ, যেহেতু শরৎকালে ওটাই ফেমাস, ওটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নতুন আরেকটা মণ্ডপে। এটা ছিল ইন্দপুর এর মণ্ডপ। এই মণ্ডপটা খোলাখুলি স্টার্ট হয়ে গেছিলো, তোমরা দেখতে পাবে সাইডে। এগুলো যে বেত দিয়ে বানায় না, বেত দিয়ে পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছিল। এই দিকটাতে একেবারে আসা হয়নি, কারণ দুদিন আসানসোল দুদিন বাঁকুড়া করতে গিয়ে মানে প্রত্যেকটা মণ্ডপ ভালো করে দেখা হয়নি। কিন্তু এটা দেখে মনে হলো খুবই সুন্দর তখন লাগছিল, তাই আমরা ফাটাফাট কিছু এখানে ছবি ক্লিক করলাম। তাও ভালো যে ভিড় ছিল না, আমরা একা একা ছবি ক্লিক করতে পারলাম। এটা তৈরি হয়েছিল বাংলা নবারুণ সংঘ থেকে, আর দেখতে খুবই সুন্দর লাগছিল, যেহেতু পুরোটা বেতের থিম। আর ওপরটা দেখো অসম্ভব সুন্দর, ভেতরটা আলোটা কম ছিল, আর মূর্তিটা আলাদা ধরনের ছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরো বালি দিয়ে এখানে মূর্তি তৈরি করা হয়েছে। এগুলোও কতগুলো প্রাইজ পেয়েছিল। তো এরই মধ্যে আমরা কিছু ফানি রিলসও শ্যুট করে নিলাম। যেমন এই মইটা বা জিনিসটা রাখা ছিল হয়তো কর্মচারীদের জন্য, যারা খুলছিল লাইট বাগেরা, তো এখানে উঠেও আমরা ফটোশ্যুট করেছিলাম। তো দিনটা সত্যি মানে বন্ধুদের সাথে এলে এগুলো পসিবল। তো এই করতে করতে আমরা রাস্তার মধ্যে আরও দুটো ছোট ছোট প্যান্ডেল যেগুলো ছিল সেগুলো দেখলাম। কিন্তু এখানটায় যেন একেবারে যাওয়া পসিবল হয়নি, কারণ এতটা বৃষ্টি হয়েছে আগের দিনে যে পুরো কাদায় ভরে গিয়েছিল। তাই মানে গেলেই হয়তো পাটা ডুবে যেত, তাই আমরা এটাতে আর ঢুকিনি। এমনিতেই খোলাখুলি করে সব ধরো নিয়ে চলে যাচ্ছে, তো ওটাই আমরা আর অত ঢুকিনি। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এবং দুপুর হয়ে গেছিলো, দুপুর প্রায় গড়িয়ে বিকেল হতে যাচ্ছিলো। তো এখানে কাশফুল ছিল পুরো মানে জায়গাটা জুড়ে, আর দেখতে কি অসম্ভব সুন্দর লাগছিল। এগুলো তোমরা শরৎকালেই দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলে, যে এরকম মেঘ, তার সাথে এরকম কাশফুল, তার সাথে এরকম ওয়েদার, তার সাথে বন্ধু যার সাথে মানে মন খুলে কথা বলা যায়, জাজমেন্টাল নয় যে, আর তার সাথে স্কুটি রাইড আমরা অনেক দিন পর করলাম বাঁকুড়াতে। তো আমরা খুঁজছিলাম কিছু হোটেল, কিন্তু স্বাভাবিকভাবেই এখন সব হোটেলগুলোতে এবার কীরকম খাবার হবে আমরা তো জানি না, তাই যেগুলো আমাদের প্রেফারেন্সে সেই হোটেলগুলো একটু দূরে দূরে ছিল। তো আমরা রাস্তায় হোটেল খুঁজতে খুঁজতে দেখলাম এখানে কয়েদ গাছ, এখানে অনেক পারার চেষ্টা করা সত্ত্বেও আমরা পারতে পারিনি। কিন্তু একটা পড়েছিল যেটা আমি মানে নিয়ে গিয়েছিলাম বাড়িতে, তারপর ওটা খুলেও দেখা হয়নি, ওটা ফ্রিজেই পড়ে আছে। তো আমরা তারপরে গেলাম আরেকটা মণ্ডপে, এটাও সুন্দর করেছিল, শোলা দিয়ে পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছিল। এখন সব মণ্ডপই মানে খোলার পর্যায়ে ছিল, আর সব মন্দিরই মানে ধরো যদি মন্দিরকে বেস করে মণ্ডপ করা হয়েছে, তো মন্দিরগুলো মানে পুরোপুরি গেট লক করা ছিল। তো তাও দেখে ভালোই লাগলো, কারণ এটা তো আর 1 বছর পর আবার সে দেখতে পাবো। যদিও প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিল, তাও আমরা চেষ্টা করেছিলাম যে রাস্তায় যতগুলো মানে মণ্ডপ আছে সেগুলোকে কভার করার। বাইরেটা সুন্দর শোলা দিয়ে করে হয়েছিল এবং ভেতরটা ওম স্বাস্তিক এগুলো মানে ঝুলছিল, ভেতরটা সিম্পলের মধ্যে ভালোই ছিল দেখতে বেশ। তো আবার রওনা দিলাম আমরা নিজেদের খাবার গন্তব্যস্থলের উদ্দেশ্যে, কারণ পায়েল
মানে এরকমই মেয়ে যে ওর যেখানে খাবার ভালো লাগবে ও সেখানে যাবে। আর এটাও স্বাভাবিক, যেহেতু আমরা পুজোতে ঘুরতে বেরিয়েছি, তো যেখানে খাবার ভালো সেখানেই খাওয়া বেটার। তো দেখতে দেখতে তারপরে আমরা আবার এলাম লালবাজারে। এটা হচ্ছে বাঁকুড়ার লালবাজারের প্যান্ডেল। রাত্রেবেলা আমরা আগের দিন দেখেছি, ব্লগও আছে এটার জন্য, কিন্তু সকালবেলাও দেখে বেশ সুন্দর লাগছিল। আর পুরো মেঘ তখন ঘনিয়ে এসেছিল। এটাও মানে বাংলার যে ঘর হয়, গ্রাম্য লাইফ যেটা হয়, সেটাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল। এবং মূর্তিটা সত্যি অসম্ভব সুন্দর বানিয়েছিল এখানে। ওম থেকে শুরু করে বাইরেটা পুরোটা বেস ছিল ওম, তার সাথে সাধু। তো এখানেও আমরা কয়েকটা ছবি টবি তুলে নিলাম। এই যে মণ্ডপটা দেখছো সেটা হচ্ছে একটা ফ্ল্যাটের ভেতরে, যেটা নাম হচ্ছে সোনালী আবাসন। এখানে প্রত্যেকবারই পুজো খুবই সুন্দর করে, স্পেশালি মণ্ডপের সাজ বা থিম এখানকার খুবই সুন্দর থাকে। এখানে প্রতি বছর প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়। তো এবারে কলসি টলসি দিয়ে বিভিন্ন সাজ করে, তারপর বিভিন্ন ছাতা টাতা, যেটা একটু গুজরাটি টাইপস। বাকি যে প্যান্ডেলটা ছিল খুবই সুন্দর লাগলো। এটা হয়তো রাত্রেবেলা এলে আরও সুন্দর লাগতো। তো এটা চারিদিকে ফ্ল্যাট যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওটাই আমরা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। কারণ যদি তোমরা পুজোর 4 দিন আসো, যেমন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4 দিন এলে তোমরা এখানে পা ফেলার জায়গা পাবে না, কারণ এটা ভিড় হয়। কিন্তু আজকে শুধুমাত্র আমরা দুজনেই ছিলাম, তাই আমরা ভালোভাবে মনের সুখে রিলস, ফটো এগুলো বানালাম। তো এটাই ছিল আমাদের লাস্ট মণ্ডপ দর্শন। আর পায়েলকে খুবই এখানে সুন্দর লাগছে, টু বি অনেস্ট। দেন তারপর আমরা গিয়েছিলাম খেতে কস্তুরি একটা রেস্টুরেন্টে। তো এখানকার এনভায়রনমেন্টটা বাইরে থেকে যেহেতু আমরা প্রথম যাচ্ছি, তো অতটা ভালো না লাগলেও ভেতরে কিন্তু খুব সুন্দর ছিল। এবং খাবার দাবার মডারেট বলতে পারো। আমরা রেশমি কাবাব আর বিরিয়ানি অর্ডার করেছিলাম। বিরিয়ানিটা অতটা ভালো না লাগলেও রেশমি কাবাবটা ভালো ছিল। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিও ভিডিওটাতে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা হচ্ছে রিউজ লাইফ ইন এ শেল। থ্যাংক ইউ।